ক্যামেরাটা মনে হলো অন আছে রাজিয়া। অনেকগুলো পথ থাকে যদি দুটো যে অ্যাডজেসেন্ট সাইড গুলো আছে আচ্ছা আমরা রাজিয়ার ক্যামেরাটা মনে হলো অন আছে রাজিয়া। রাজিয়া আছো? রাজিয়া বা আমাদের আগে ডেমো দিয়েছো এমন কেউ আছো যারা ডেমো দিয়ে এসছো এতদিন আমাদের কাছে পড়তে আগে থেকে এরকম আজকে দেওয়ার কথা? হ্যাঁ আছি স্যার। রুকসানা আছো না? তুমি একটু দিয়ে নাও তো, তাহলে ওরা বুঝতে হ্যাঁ পারবে, তাহলে ওরা বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছে দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, দিয়ে নে কাকে। হ্যাঁ ঠিক আছে। ছাড়ো। হ্যাঁ সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা আমাদের যে স্কুলের সামনে যে খেলার মাঠটা আছে সেই খেলার মাঠে তোমার দৈর্ঘ্য যদি x+2 আর প্রস্থ যদি x+3 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, তার ক্ষেত্রফল হবে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সেখান থেকে আমরা পাবো x+4 ইন্টু x+3, তাহলে এখান থেকে আমরা পাবো x² প্লাস 5x প্লাস 6। হ্যাঁ আচ্ছা এই রাশিটাকে কি বলে বলো তো? এই রাশিটাকে বলে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। আজকে আমাদের যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। এই বহুপদী সংখ্যামালা জানার জন্য আমাদের জানতে হবে দুটো রাশি সম্পর্কে, ভ্যারিয়েবল বা চলরাশি আর ধ্রুবক সম্পর্কে। প্রথমেই তো আমাদের এখানে লিখেছি x² 5x, আমি যদি লিখি 4y, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমাদের সব চলরাশি। কারণ দেখো এটা x², এখানে আমি যদি x এর মান 2 নিই তখন এর মানটা কি হবে 4। আবার যদি আমি ধরো 5 এখানে আমি 2 নিলে কত পাবো আমরা? 5 থেকে যখন 2 হবে x এর মান তখন পাবো 10, যখন x=2। আবার 5x=15 হবে কখন? যখন x= আমি নেব 3, অর্থাৎ মান পরিবর্তনের সাথে সাথে এখানে রাশিগুলির মানও পরিবর্তন হচ্ছে। এই রাশিগুলিকে বলা হয় চলরাশি বা ভেরিয়েবল। এরপর আছে আমাদের আরেকটা রাশি আছে আমাদের ধ্রুবক রাশি। এই ধ্রুবক রাশিটা কি আমাদের মানটা পরিবর্তন হচ্ছে না, একই থাকছে, এগুলোকে বলা হয় ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। এরপর আমরা জানবো বহুপদী সংখ্যামালা, এখানে কি পলিনোমিয়াল। এই কথাটার মধ্যে আমরা কি পাচ্ছি? বলতো পলি প্লাস নোমিয়াল। পলি মানে কি? পলি মানে হচ্ছে অনেক, আর নোমিয়াল মানে হচ্ছে পদ বা টার্ম। অর্থাৎ কোনটা রাশির মধ্যে যখন অনেকগুলো পদ থাকে তাকে বলা হয় বহুপদী সংখ্যামালা। এই যে আমরা যে ক্ষেত্রফলটা যে রাশিটা পেয়েছি x² প্লাস 5x প্লাস 6, এখানে কি আমাদের অনেকগুলো পদ আছে, এটাকে আমরা একটা বহুপদী সংখ্যামালা বলতে পারবো। এর প্রপার ডেফিনিশনটা হচ্ছে যে সকল বীজগাণিতিক সংখ্যামালার সর্বোচ্চ ঘাতে যে সকল বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক অখণ্ড সংখ্যা হয় তাকে বহুপদী সংখ্যামালা বলে। আমরা তো জানি অখণ্ড সংখ্যা মানে কি? 0 থেকে শুরু করে 1 2 3 করে সব সংখ্যাগুলো আমরা পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। তাহলে আমরা একটা উদাহরণ যদি লিখি, ধরো 3x² প্লাস 5x প্লাস 2, এটা কি আমাদের একটা বীজগাণিতিক সংখ্যার উদাহরণ। একটু x এর সূচক কি আছে 2, এটা একটা অখণ্ড সংখ্যা আমরা জানি। কিন্তু ধরো আমি যদি লিখি √x - 7 = x⁴ - 1, এটা কি হবে? বহুপদী সংখ্যামালা হবে? ঠিক বলেছি, এটা বহুপদী সংখ্যামালা হবে না। কেন? এখানে x এর পাওয়ারটা কি আছে? মানে x এর পাওয়ারে হাফ আছে, আর এখানে x এর পাওয়ারে 3 আছে, এটা কি অখণ্ড সংখ্যা নয়। তাহলে এইটা বহুপদী সংখ্যামালার উদাহরণ, আর এইটা বহুপদী সংখ্যামালার উদাহরণ। আচ্ছা একটা পেনের দাম যদি 100 হয় তাহলে কোনটা পেনের দাম কত হবে? এটা এখানে আমাদের কি একটা পদ আছে, এই এটাকে আমরা বলতে পারবো 1 কোটি
সংখ্যামালা, কারণ এখান থেকে আমাদের একটা পদ আছে, তাই তো? এটা তুমি আমি লিখে বলো, এক্স স্কোয়ার প্লাস 3, এখানে কটা বের করতে পারবো? এখানে দুটো পদ আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটাকে বলবো যেখানে দুটো পদ থাকবে তাকে বলবো বিপরীত সংখ্যামালা। যখন তিনটে পদ থাকবে তাকে দ্বিপদী সংখ্যামালা। এরকম করে যখন অনেকগুলো পদ থাকবে তখন আমরা তাকে বলবো বহুপদী সংখ্যামালা। তবে অনেকগুলো মানে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা অবশ্যই ফাইনাইট বা সসীম সংখ্যক হবে, কখনোই সেটা অসীম হবে না। এইভাবে n-তম বহুপদী সংখ্যামালার সাধারণ রূপকে আমরা লিখতে পারি এইভাবে। এটা তোমরা সবাই খাতায় লিখে না। n-তম বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ হচ্ছে n x to the power n plus a n minus 1 x to the power n minus 1 plus a n minus 2 x to the power n minus 2 plus ডট ডট করে এখান থেকে আমরা পাবো a2 x স্কোয়ার প্লাস a1x প্লাস a0। এটা আমাদের হচ্ছে n-তম বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ। এখানে অবশ্যই an-টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, আর a1 a2 ডট ডট করে an এগুলো সব কি বলতো? হ্যাঁ ঠিক বলেছে, এগুলো সব হচ্ছে আমাদের ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। আর এখানে কেন নট ইকুয়াল 0 হলো বলতো? এটা আমরা কি আমাদের এটা হচ্ছে n-তম বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ। তাই n-টা 0 হলে তা তো আমাদের n-তম পদ পাবো না, প্রথম সবটাই আমাদের 0 হয়ে যাবে। সেই জন্য এখানে n-টা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। আর এবার আমরা জানবো বহুপদী সংখ্যামালার মাত্রা সম্পর্কে। এসব বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চরের সূচক, সর্বোচ্চ ঘাতের চলের সূচককে সেই বহুপদী সংখ্যামালার মাত্রা বলা হয়। সর্বোচ্চ ঘাতের চলের সূচক মানে ধরো আমি যদি এখানে যেটা লিখেছিলাম 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এখানে সর্বোচ্চ পাওয়া হচ্ছে x স্কোয়ার মানে 2। এইখানে তাহলে বহুপদী সংখ্যামালার মাত্রাটা কি পাচ্ছি? 2। একই রকম ভাবে ধরো যদি আমি লিখি x to the power 6 প্লাস x to the power 5 প্লাস x এর কিউব, এখানে বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে? 6 হবে। আবার এবার আমরা জানবো বহুপদী সংখ্যামালার আমরা দুটো রাশি জেনেছি, ধরো 2 4 আমাদের দুটো, এখানে এগুলোকে কি আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারবো? অবশ্যই পারবো, কারণ দেখো 2কে আমরা কি লিখতে পারি? 2 into 1 অর্থাৎ 2 into x to the power 0 লিখতে পারি। তাহলে আমরা একটা এটা আমরা বলতে পারি বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা সবসময় 0 হয়, কারণ এখানে x এর পাওয়ার 0। আর এই বহুপদী সংখ্যামালার মধ্যে একটা বিশেষ রূপ হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা। তবে শূন্যকে আমরা কি লিখতে পারি? 0 into x to the power 0 লিখতে পারি, তাই তো? আবার দেখো 0 into x to the power 1 লিখতে পারি। আবার যদি আমরা যদি 0 into x to the power 12 করে লিখতে পারি, অর্থাৎ কি শূন্যের সাথে যেটাই গুণ করবো শূন্যই আসবে। তাহলে আমরা দেখো তো এখান থেকে কি মাত্রা নির্ণয় করতে পারছি? পাচ্ছি না, প্রথমে 0 পাচ্ছি মাত্রা, তারপর 1, তারপর 2, তাহলে মাত্রা আমরা নির্ণয় করতে পারছি না। তাই একে বলা হয় শূন্য বহুপদী সংখ্যামালা, যার মাত্রা নির্ণয় করা যায় না, অর্থাৎ আনডিফাইন্ড। ঠিক আছে, বেশ। তাহলে আমরা যতটা আলোচনা করলাম বুঝতে পেরেছো? বেশ, তার পরের দিন আমরা এখান থেকে বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। আচ্ছা, 1/x কি পলিনোমিয়াল না পলিনোমিয়াল নয়? ওয়ান বাই এক্স পলিনোমিয়াল না পলিনোমিয়াল নয়? না, 1/x পলিনোমিয়াল নয়। কেন? কারণ এখানে 1/x equal to x to the power -1 পাচ্ছি, আর আমরা পলিনোমিয়ালে ডেফিনেশনে সেটা আমরা অখণ্ড সংখ্যা থেকে শুরু করি, যেমন মানটা 0 থেকে শুরু হয়, 0 1 3। পলিনোমিয়ালের জিরো বলতে আমরা কি বুঝি? পলিনোমিয়ালে 0 বলতে সাধারণত পলিনোমিয়ালে রুটকে বোঝানো হয়। আচ্ছা, তার জিওমেট্রিক্যাল মিনিং কি আছে বা গ্রাফিক্যাল মিনিং কি আছে? পলিনোমিয়ালে রুট বলতে মানে যেই মান দ্বারা পলিনোমিয়ালের ইকুয়েশনটা আমরা সিদ্ধ করতে পারি, স্যাটিসফাই করে, অর্থাৎ পলিনোমিয়াল গ্রাফ আঁকার সময় একটু উপরে ছেদ করে,
গ্রাফিক্যাল মিনিং হ্যাঁ এক্স অক্ষকে ছেদ করে। আচ্ছা, কিউবিক পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 3, তাই তো? হ্যাঁ স্যার। আর সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা ডাকি কোয়াড্রেটিক বলে, হ্যাঁ ঠিক? স্যার। ফোর্থ ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা কি বলে ডাকি? ফোর্থ ডিগ্রি পলিনোমিয়ালকে বলি কোয়াড্রেটিক, কিউ ইউ এ আর টি আর সি, কোয়াড্রেটিক। আর ফিফথ ডিগ্রি পলিনোমিয়ালকে? স্যার ডিগ্রিটা আমরা খুব জানি না। কুইন্টিক বলি আমরা, কুইন্টিক, QUINTIC। আচ্ছা, পলিনোমিয়ালের অ্যাপ্লিকেশন আমাদের ম্যাথামেটিক্স বাদে আর কোন কোন জায়গাতে মোটামুটি হয় তোমার জানা আছে? স্যার পলিনোমিয়ালের অ্যাপ্লিকেশন আমরা ম্যাথমেটিক্স পড়তে ফিজিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্ষেত্রে হয়। তারপর অ্যাকচুয়ালি এই পলিনোমিয়ালের অ্যাপ্লিকেশন বহু জায়গাতে হয়। তার কারণ হচ্ছে পলিনোমিয়ালের মাধ্যমেই আমরা ডাটা সেট করি। মানে কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট যদি কারোর না থাকে তবুও সে বলতে পারবে পলিনোমিয়াল দিয়ে আমরা ডাটা সেট করি বিভিন্ন জায়গাতে। আমরা ডাটা যেখানে যেখানে ব্যবহার করি, দৈনন্দিন কাজে ব্যবহার করি, বিভিন্ন সাবজেক্টে তো ব্যবহার করাই যেতে পারে, ইঞ্জিনিয়ারিং, আমরা কম্পিউটারে ডাটা অ্যানালিসিস যখন করি, এরকম অজস্র জায়গাতেই পলিনোমিয়াল ব্যবহার করা হয়। আচ্ছা, পলিনোমিয়াল পড়াতে গিয়ে যদি কোনো টিচিং এড তোমার প্রয়োজন হয় তাহলে কি নেবে টিচিং এড হিসাবে? আলাদা করে নিয়ে যেতে পারি। তাছাড়া তৎক্ষণাৎ তাদের বোঝাতে গিয়ে খেলার মাঠে নিয়ে গিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাবে দেখাতে পারি, বা কোনো পেন দেখিয়ে পেনের দাম এত টাকা হলে আরো মানে একটা পেনের দাম বলতে পারি X টাকা, তাহলে 20টা পেনের দাম কত হবে, এইভাবে একটা পেন নিয়েও তাদেরকে বলতে পারি। আচ্ছা, আমরা যে সেট অফ রেশনাল নাম্বার বলি, নিশ্চয়ই শুনেছ সেট অফ রেশনাল নাম্বার। সেট অফ রেশনাল নাম্বার কাউন্টেবল না আনকাউন্টেবল? সেটা রেশনাল নাম্বার কাউন্টেবল। কাউন্টেবল। তাহলে একটা আনকাউন্টেবল এর সেটের উদাহরণ দাও। ওপেন ইন্টারভেলের মধ্যে 0 1 এটা একটা আনকাউন্টেবল সেট। সব থেকে আর নিজেও হতো, যাই হোক, রিয়েল ঠিক নাম্বার। আছে। রিয়েল নাম্বার একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বলতে আমরা কি বুঝি? একটা সিকোয়েন্সে বলতে তার মানে সিকোয়েন্সটা বিভিন্ন সংখ্যাগুলো যখন সিকোয়েন্সিয়ালি এগোয় তখন সেটা যে নির্দিষ্ট মানের দিকে এগিয়ে যাচ্ছে, নির্দিষ্ট মানটাকে লিমিট পয়েন্ট বলে। ঠিক আছে, তোমার কথাগুলো কেটে আসলো, ঠিক আছে, এর আগে অবধি সব বুঝতে পেরেছি, ঠিক আছে টমাস। আচ্ছা, এক মিনিট, এর পরবর্তীতে রেডি থাকবে হচ্ছে, দাঁড়াও একটু বলে দিই, তাহলে এই সময়টা নষ্ট হবে না অযথা। তো অন্বেষা তোমার হয়নি, তোমাকে স্যার জিজ্ঞেস করবে, আমি একটু এর পরের জনের নামটা একটু বলে দিই তাহলে সুবিধা হবে। পরের জন আছে হচ্ছে পল্লবী প্রামাণিক। আছো? পল্লবী প্রামাণিক, পল্লবী প্রামাণিক। আচ্ছা, যদি পল্লবী প্রামাণিক না থাকে তাহলে সগুপ্তা। সগুপ্তা তুমি রেডি রাখো, টমাস জিজ্ঞেস করে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি বলো যে পলিনোমিয়াল একটা ফাংশন, তার যে এক্সপ্রেশনটা জেনারেল ফর্মটা সেটা কেমন দেখতে হয়? তার জেনারেল ফর্মটা হয় মানে n তম পলিনোমিয়ালের ক্ষেত্রে জেনারেল ফর্মটা হয় an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট করে a2 x স্কয়ার প্লাস a1x প্লাস a নট, যেখানে an নট ইকুয়াল টু 0 আর a1 a2 ডট ডট an এগুলো সব ধ্রুবক রাশি। আচ্ছা, এখানে যে পাওয়ারটা এনটা, তো এই এন সম্পর্কে আমরা কি বলতে পারি? এনটা কি হবে? nটা হবে অখণ্ড সংখ্যা, 0 থেকে শুরু করে 1 2 3 পাচ্ছে। আচ্ছা, একটা পলিনোমিয়াল ফাংশনের কন্টিনিউটি সম্পর্কে কি বলা যায়? একটা পলিনোমিয়াল ফাংশন সবসময় কন্টিনিউয়াস। সবসময় কন্টিনিউয়াস হবে, তাই তো? হ্যাঁ। ম্যাথমেটিক্স টিচিং এর ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি, এই আরোহী পদ্ধতিটা কি? আর হচ্ছে উদাহরণের সাহায্যে সূত্রে আসা, মানে কোনো কিছু শুরু করার আগে সেটার উদাহরণ দিয়ে সেটার প্রমাণের দিকে সূত্রের সাহায্যে আসা। তো এর প্রয়োজন, এই পদ্ধতির মাধ্যমে পড়ানোর ফলে সুবিধাটা কি? এই পদ্ধতির মাধ্যমে পড়ানোর ফলে ছাত্রছাত্রীরা আগ্রহ পাবে। কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমরা যদি বাস্তব জগতের কোনো উদাহরণ দিয়ে সেই বিষয়ে আসি তাহলে ছাত্রছাত্রীরা বাস্তবের সাথে রিলেট করতে পারবে, তাদের পড়াশোনায় আগ্রহ পাবে।
হুম, আচ্ছা, একটা ইভেন্টের প্রবাবিলিটি কখনো 1 কে ক্রস করে না, মানে একটা ইভেন্ট যদি হয় তার প্রবাবিলিটি কখনোই আহ, একের থেকে বেশি হয় না, এর কারণটা কি? কারণ একটা প্রবাবিলিটি নির্ণয় করার ক্ষেত্রে তার ওয়ানের ক্রস করলে সেটা ইম্পসিবল প্রবাবিলিটি হয়ে যাবে। মানে প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে। হ্যাঁ, তো সেই 1 এর মধ্যে কেন থাকে? কারণ কারণ প্রবাবিলিটি কারণ প্রবাবিলিটিতে বিভিন্ন প্রবাবিলিটির ক্ষেত্রে তো বিভিন্ন একটা স্যাম্পল টেস্ট থাকে। এবার স্যাম্পল টেস্ট নির্ণয় করার ক্ষেত্রে যে কাউন্ট করতে হয়, কাউন্ট করার ক্ষেত্রে একটা সংখ্যা দরকার হয়। সেখানে 0 থেকে নিচেও নেওয়া যাবে না, আবার 1 এর বেশিও নেওয়া যাবে না। তুমি যদি প্রবাবিলিটির যে ডেফিনেশনটা সেখান থেকে বলতে পারবে যে কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি মানে কি হয়, তার ফেভারে যতগুলো পয়েন্ট আছে বাই টোটাল পয়েন্ট। এবার ফেভারে যে পয়েন্ট গুলো থাকে সেগুলো টোটাল পয়েন্টটাকে কখনোই তো এক্সিড করবে না, সেটা কখনো ক্রস করতে পারবে না। সেই জন্য এটা ম্যাক্সিমাম কি হবে, ফেভারেবল পয়েন্টটা টোটাল পয়েন্টের সাথে ইকুয়াল হতে পারে, তার মানে সেটা 1 হবে, 1 এর বেশি কখনোই যাবে না। ঠিক আছে, আচ্ছা, একটা রিং জেড কমা প্লাস কমা ডট, এই রিং এর যে ইউনিটস গুলো সেগুলো কি কি হবে? ইউনিটগুলো হবে +1 আর -1। +1 এবং হচ্ছে -1। ভেক্টর স্পেসের বেসিস বলতে কি বোঝায়? ভেক্টর স্পেসের বেসিস বলতে বোঝায় তার নাম্বারের এলিমেন্ট মানকে 3 থেকে 10। এটা পড়া হয় না একটু। আচ্ছা, ঠিক আছে। একটা ম্যাট্রিক্স কে আমরা কখন বলি যে ইনভার্টিবল? একটা ম্যাট্রিক্সকে ইনভার্টার বলা হয় যখন তার সেটা ডিটারমিন্যান্ট করলে সেটা যখন নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ নন সিঙ্গুলার হবে। নন সিঙ্গুলার হবে তখন সেটা ইনভার্টিবল হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট কে আছে? সাগুপ্তা। সাগুপ্তা, তুমি শুরু করো। আচ্ছা, হ্যাঁ এক স্যার, মিনিট, এক মিনিট। সগুপ্তার পরে আছে রাজিয়া। রাজিয়া রেডি থাকবে। সগুপ্তা শুরু করো। सर आवाज आ रही है? हाँ, आ रही है, शुरू करो। हेलो। हाँ, आवाज आ रही है, आ रही है। हाँ ठीक है। अच्छा, एक ऐसा ट्राइंगल जिसका एक एंगल 90 डिग्री का होता है, तो उस ट्राइंगल को हम लोग कौन सा ट्राइंगल बोलते हैं? वेरी गुड, राइट एंगल ट्राइंगल बोलते हैं। ठीक है। अच्छा बताइए, 3 एंगल का सम, अगर किसी ट्राइंगल का 3 एंगल का सम करेंगे, ठीक है, तो कितने डिग्री का एंगल होगा? वेरी गुड, 180 डिग्री का एंगल होगा। अगर 2 एंगल का सम अगर 90 डिग्री हो, मानिए एंगल ए प्लस एंगल बी बराबर 90 डिग्री अगर हम लेते हैं, या फिर एंगल ए की जगह अल्फा प्लस बीटा अगर 90 डिग्री हो, तो उसको हम लोग कौन सा एंगल बोलेंगे? दोनों एक दूसरे का कौन सा एंगल होगा? वेरी गुड, कम्प्लीमेंट्री एंगल होगा। तो आज हम लोग ट्रिगोनोमेट्रिक रेशियो ऑफ कम्प्लीमेंट्री एंगल के बारे में जानेंगे। ट्रिगोनोमेट्रिक रेशियो ऑफ कम्प्लीमेंट्री एंगल के बारे में जानेंगे। कम्प्लीमेंट्री एंगल, तो कम्प्लीमेंट्री एंगल जैसे हमने बताया कि 2 एंगल का सम अगर 90 डिग्री हो जाता है, तो एक एंगल दूसरे एंगल का क्या हो जाता है? कम्प्लीमेंट हो जाता है। फॉर एग्जाम्पल 53 डिग्री प्लस 37 डिग्री, इसको हम ऐड करेंगे तो कितना आएगा? 90 डिग्री। ठीक है, तो 37 और 53 क्या हो गया? एक दूसरे का कम्प्लीमेंट हो गया। अब मान ली यहाँ एंगल सी पर हम एक एंगल कंसीडर किए थीटा। ठीक है, तो ये एंगल के जस्ट, आप लोग पिछले क्लास में पढ़ चुके हैं कि एंगल के जस्ट अपोजिट वाला साइड को हम लोग क्या बोलते हैं? परपेंडिकुलर। ठीक है, और 90 डिग्री के अपोजिट वाला साइड को हम लोग क्या बोलते हैं? हाइपोटेन्यूस। और जो इन दोनों का एंगल का एडजेसेंट साइड होता है उसको हम लोग क्या बोलते हैं? बेस। ठीक है, P फॉर परपेंडिकुलर, B फॉर बेस और H फॉर हाइपोटेन्यूस। तो एंगल C के हिसाब से, इन एंगल C अगर हम लेंगे तो यहाँ पे परपेंडिकुलर क्या हो गया? बोलिए तो आप लोग। परपेंडिकुलर हो जाएगा AB। वेरी गुड, परपेंडिकुलर हो जाएगा AB। ठीक है,
हाइपोटेन्यूज क्या हो जाएगा, हाइपोटेन्यूज हो जाएगा AC, ठीक है। T4 परपेंडिकुलर हो गया, H फॉर हाइपोटेन्यूज, और बेस क्या हो जाएगा, बेस हो जाएगा BC यानी B फॉर बेस, ठीक है। अब यहाँ पे मान लीजिए एंगल थीटा लिए और 3 एंगल का सम हम बताए 180 डिग्री होता है, ठीक है। तो ये माने एंगल बी मेरा 90 डिग्री है और एंगल सी को क्या माने हैं, थीटा माने, ठीक है। तो एंगल ए कितना डिग्री का हो जाएगा, तो हम इस तरह से कैलकुलेशन करके एंगल ए निकाल सकते हैं। तो एंगल ए बराबर क्या हो जाएगा 180 डिग्री और प्लस 90 और प्लस थीटा उधर गया तो क्या हो गया माइनस 90 और माइनस थीटा हो गया, तो क्या हो गया ये 90 डिग्री माइनस थीटा। तो एंगल ए कितना हो गया 90 डिग्री माइनस थीटा हो गया, माइनस थीटा, ठीक है। अब हम लोग फार्मूला में चलते हैं। फार्मूला क्या है, एक साइन 90 डिग्री माइनस थीटा, साइन 90 डिग्री माइनस थीटा लेंगे तो क्या हो जाएगा कॉस थीटा, कॉस थीटा। तो ये यहाँ एंगल 90 डिग्री माइनस जो भी एंगल होगा वहां पे ये एंगल लिखाएगा, ठीक है। और कॉस 90 डिग्री माइनस थीटा क्या हो जाएगा, कॉस 90 डिग्री माइनस थीटा हो जाएगा साइन थीटा, ठीक है। और साइन 90 डिग्री माइनस थीटा लेंगे तो क्या हो जाएगा, साइन 90 डिग्री माइनस थीटा हो जाएगा कॉस थीटा। उसी तरह कॉस 90 माइनस थीटा लेंगे तो क्या हो जाएगा tan थीटा, ठीक है। और ये एक दूसरे का इक्वल टाइप से हो रहा है। तो यहाँ देखिए आप लोग पहले इन एंगल कॉस थीटा पहले हम लोग लेते हैं, आप लोग पहले ट्रिग्नोमेट्रिक रेशियो में पढ़ चुके हैं। कॉस थीटा बराबर क्या होता है बेस बाई हाइपोटेन्यूज, बेस बाई हाइपोटेन्यूज। तो यहाँ पे बेस क्या है, बेस यहाँ है BC, ठीक है, और हाइपोटेन्यूज क्या है AC, ठीक है। अब यहाँ से अगर हम साइन 90 डिग्री माइनस थीटा लेते हैं, साइन 90 डिग्री माइनस थीटा, तो ये एंगल से अगर हम कंसीडर करेंगे तो परपेंडिकुलर कौन सा हो जाएगा, एंगल ए पर अगर लेंगे कंसीडर करेंगे तो परपेंडिकुलर हो जाएगा, इसका अपोजिट साइड कौन सा बन रहा है BC बन रहा है, तो BC परपेंडिकुलर हो जाएगा। तो साइन का क्या होता है रेशियो P/H, तो परपेंडिकुलर क्या बन रहा है यहाँ पे, इसका अपोजिट BC है, तो ये BC परपेंडिकुलर हो गया और हाइपोटेन्यूज सेम रहता है दोनों केस में। तो इस तरह से cos थीटा भी BC/AC और sin 90 माइनस थीटा भी क्या आ गया BC/AC। इसी तरह से बाकी का फार्मूला भी क्या होगा सेम होगा, प्रूफ होगा, ठीक है। तो sec 90 थीटा माइनस sec 90 डिग्री माइनस थीटा लेंगे तो क्या आ जाएगा आप लोग बताइए, वेरी गुड cosec थीटा आ जाएगा, क्या आ जाएगा cosec थीटा। उसी तरह अगर cosec 90 डिग्री माइनस थीटा लेंगे, cosec 90 डिग्री माइनस थीटा लेंगे तो क्या आएगा cosec, यहाँ सेक है तो cosec आ गया, तो यहाँ cosec है तो क्या आ जाएगा वेरी गुड सेक आ जाएगा। तो sin था तो cos आ गया, cos 90 माइनस थीटा लिए तो sin आ गया, tan लेंगे तो cot आएगा और cot लेंगे तो क्या आएगा tan आएगा। उसी तरह sec 90 माइनस थीटा लेंगे तो क्या आ गया cosec थीटा और cosec 90 माइनस थीटा लिए तो क्या आ गया sec थीटा, ठीक है। अब कुछ एग्जांपल में चलते हैं, जैसे sin 53 डिग्री बाई cos 37 डिग्री, ठीक है। तो इसकी वैल्यू क्या होगी, तो क्या करेंगे पहले ये दोनों चेक करेंगे, ये दोनों को सम करने पर ये 90 डिग्री आ जा रहा है, मतलब ये 53 डिग्री और 37 डिग्री एक दूसरे का क्या है कॉम्प्लीमेंट है। 53 डिग्री प्लस 37 डिग्री को ऐड करने पर क्या आ जा रहा है 90 डिग्री। तो 53 और 37 एक दूसरे का कॉम्प्लीमेंट है, या तो 37 को चेंज करेंगे या तो 53 को चेंज करेंगे। तो अगर 53 को चेंज करें तो क्या हो जाएगा 90 माइनस ये 37 उधर चला गया, ठीक है। तो यहाँ पे 53 डिग्री को चेंज कर देंगे, तो साइन 53 डिग्री की जगह पे हम लोग क्या लिख सकते हैं 90 माइनस 37, 90 डिग्री माइनस 37 डिग्री, और नीचे cos 37 डिग्री ऑलरेडी है, और ये बाई फार्मूला क्या हो जाएगा tan 90 माइनस थीटा, थीटा की जगह क्या है 37 डिग्री, तो क्या हो जाएगा cos 37 डिग्री, cos 37 डिग्री, और नीचे ऑलरेडी cos 37 डिग्री है, तो ये दोनों ऊपर नीचे एंगल सेम है, तो ये दोनों क्या हो गया सेम हो गया, तो सेम हो गया, ये कैंसिल ऑफ, ये क्या बच गया 1, इसकी वैल्यू क्या आ गई 1।
ठीक है सर, बस यही तक सर। ठीक है, पहले से तुम्हारा प्रोग्रेस हुआ है। ठीक है, इस टॉपिक पर हम लोगों ने लास्ट क्लास पर भी बहुत डिस्कशन किया है। सेम टॉपिक पर वहाँ हाँ बहुत सारा क्वेश्चन मैंने किया था, वो आप देख लेना, वो क्लास यूट्यूब पर आ जाएगा 1-2 दिन में। तो थोड़ा डिफरेंट टाइप क्वेश्चन करते हैं तुमको। ठीक है सर। व्हाट इज द ट्रायंगल इनइक्वालिटी थ्योरम? शायद तुमको मालूम है, सबको मालूम होता है ये। Norm of x minus 5 The equals to sum norm of of x no, square. no. It's a simple question. The sum of any two sides of a triangle is always greater than the third side. You know that. ठीक है सर। What is the centroid of a triangle? सेंट्रॉइड ऑफ ट्राइंगल माने 3 पॉइंट्स है, x1 x2 x3 माने 3 पॉइंट्स ऑफ ट्राइंगल है, तो सेंट्रॉइड ऑफ ट्राइंगल हो जाएगा, सेंट्रॉइड हो जाएगा x1 प्लस x2 प्लस x3 by 3। Centroid is the x1 point. y1 Centroid is the x2 point y2 where the three x3 medians y3 intersect. Okay, और y1 हाँ सर it's enough. The centroid of a point is the point where the three medians intersect, and it divides intersect, each हाँ सर। median in the ratio 2:1 from the vertex. Acha, what is the difference between congruent and similar triangles? Congruent triangles, if both triangles are congruent, said to be congruent, if मतलब दोनों ट्राइंगल का शेप सेम और साइज भी सेम हो तो congruent ट्राइंगल होते हैं, हाँ, और सिमिलर ट्राइंगल में सिर्फ शेप सेम होता है बट डिफरेंट साइज। और congruent ट्राइंगल में 5 रूल से congruent ट्राइंगल प्रूफ होता है, और जबकि सिमिलर ट्राइंगल में 3 रूल से congruent सिमिलर ट्राइंगल प्रूफ होता एक है। में साइड्स इक्वल होगा और सिमिलर में साइड्स प्रोपोर्शनल होगा, सिमिलर फॉर एंगल। हाँ सर। अच्छा, how many criteria are available for congruence of triangles? क्या सर फिर से रिपीट How many criteria are available for congruence of triangles? 5 क्राइटेरिया सर। Now, 5 criteria. सर SSS, SAS, ASA, SAS AS, हाँ RHS. RHS is for right RHS angle triangle. राइट एंगल ट्राइंगल। Suppose for a circle, if the pole coincides with the center, then what is the equation of the circle? Pole for inside the center. If the pole coincides with the center, then what is the equation of the circle? R equals to theta. R equals to Theta. R equals to A, the radius only. हाँ सॉरी, R equals to theta. हाँ रेडियस equals कांस्टेंट to हो A. जाएगा, R equals to A. Is the distance between two points are invariant under orthogonal transformation? Is the distance between two points is invariant under orthogonal transformation? What is orthogonal transformation? सर यार Orthogonal transformation means either translation or rotation or अरे Combination रोटेशन combination of translation and rotation. Actually, orthogonal transformation means rigid motion, that is combination of translation and rotation. रोटेशन। Now question is, কন্ডিশনটা কি হয়? অর্থোগোনাল ট্রান্সফরমেশনের কন্ডিশনটা কি হয়? ডিসটেন্সটা অ্যাঙ্গেলটা ইনভেরিয়েন্ট থাকলে কি সেই ট্রান্সফরমেশনকে অর্থোগোনাল বলবো? No, মানে no, এরকম কি no, কন্ডিশন no, আছে? এরকম কিছু যখন নেই, একটা ট্রান্সফরমেশনকে অর্থোগোনাল এরকম বলবো, কিছু নেই, বলতে দাও। অর্থোগোনাল ট্রান্সফরমেশন মিন্স যেখানে একই সাথে ট্রান্সলেশন এবং রোটেশন হয়, জেনুইনলি সেটাকেই অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলে, দ্যাট ইজ কম্বিনেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন হয়। কোনো বইয়ে
যেহেতু অর্থগোনাল ট্রান্সফরমেশনের কম্বিনেশন অফ রোটেশন এবং ট্রান্সলেশনের সাপেক্ষে ঘটে, তাই কোনো কোনো বইয়ে শুধুমাত্র যদি ট্রান্সলেশন হয় তাকেও অর্থগোনাল ট্রান্সফরমেশন বলে, বাট সেটা এলাবোরেটলি ঠিক নয়। অর্থগোনাল ট্রান্সফরমেশন মিনস যেখানে রোটেশন ট্রান্সলেশন একত্রে ঘটে। এবার সেটা যদি ডিস্টেন্স অফ দ্য পয়েন্টের জন্য ঘটে, ঠিক আছে, তার মানে এই নয় যে কারোর ক্ষেত্রে ডিস্টেন্স অফ পয়েন্ট যদি ইনভ্যারিয়েন্ট হয় তাকেই আমরা অর্থগোনাল ট্রান্সফরমেশন বলবো। নেভার। অর্থগোনাল ট্রান্সফরমেশন রিজিড মোশনের স্ট্রাকচার, আমরা রিজিড ডাইনামিক্স সবাই পড়েছি, সেখানে সবসময় তো জরুরি নয়। হ্যাঁ, অর্থগোনাল ট্রান্সফরমেশনে এটা একটা পার্ট যে রিজিড বডির ক্ষেত্রে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা আন্ডার এনি সার্কামস্টান্সেস সেটা সবসময় একই থাকে, বাট ওটাকে দিয়ে অর্থগোনাল ট্রান্সফরমেশনকে কোনোদিন মেজার করা হয় না। ঠিক আছে, টমাস। স্যার হোয়াট ইজ নেক্সট অ্যাক্টিভিটি বেসড নেক্সট যার লার্নিং? কথা বলেছি রেডি থাকবে কিন্তু, হ্যাঁ, রাজিয়া সম্ভবত। एक्टिविटी बेस्ड लर्निंग, लर्निंग को एक्टिविटी के थ्रू अगर लर्निंग दिया जाता है तो उसको बोलते हैं एक्टिविटी बेस्ड लर्निंग। डिफाइन ए कॉम्प्लेक्स नंबर। डिफाइन ए कॉम्प्लेक्स नंबर, बहुत से इक्वेशन जो x स्क्वायर प्लस 1 इक्वल्स टू 0, इस टाइप के इक्वेशन या x स्क्वायर प्लस 2 इक्वल्स टू 0, इस टाइप के इक्वेशन को सॉल्व करना मुश्किल था, तो जिसकी वजह से किसी मैथमेटिशियन ने x स्क्वायर इक्वल्स टू -1 रूट x इक्वल्स टू रूट अंडर -1 को आयोटा डिनोट करके कॉम्प्लेक्स नंबर बनाया। तो उससे हम लोग कॉम्प्लेक्स नंबर डिनोट करते हैं। ये 0 क्या कॉम्प्लेक्स नंबर है? यस सर, 0 कॉम्प्लेक्स नंबर। क्यों? 0 both real complex number also imaginary. Any complex number we can write as a z is equal to x plus iy, and 0 equals to, we can write 0 plus iota into 0, then 0 is 0 plus iota into 0. Yes sir. What is the geometric meaning of modulus of z? Modulus of z का geometric meaning sir, a complex numbers distance between complex number with origin. What is algebraic structure? Algebraic structure, in an empty set with one or more binary composition is said to be algebraic structure. Algebraic structure. What is absorptive property in a set? क्या sir? In set theory, absorptive property क्या है? मतलब A B C 3 सेट्स हैं, ठीक है, A यूनियन A इंटरसेक्शन C, A union A intersection C equals to A is called absorptive. A union A intersection C absorb हो जाता है एलिमेंट एक सेट यहाँ पे B पे C सेट absorb हो जाता है, इसीलिए इसको कहते हैं absorptive property. एक absorb के साथ। Suppose a mapping F which maps from R to R and defined as f(x) is equal to modulus x. क्या सर, A mapping F R to R defined? F R to R defined as f of x is equal to modulus of x. Is it injective? No sir, not injective, क्योंकि 1 और -1 दोनों का इमेज सेम हो जाएगा। सेम हो जाता है। 1 का इमेज भी 1 और -1 का इमेज भी 1 ही हो जाएगा। ओके, सब्जेक्टिव होगा ये क्या? यस सर, सब्जेक्टिव होगा। अगर हम कोडोमेन सेट में अगर हम कंसीडर करें ए नंबर -1, देन उसका प्रीमेज क्या होगा सब्जेक्टिव अगर होगा तो? -1 का सेट। ये जो फंक्शन है मॉड्यूलस ऑफ एक्स, यस सर, कोडोमेन सेट का जो पॉजिटिव नंबर है वहाँ पे मैप करेगा, तो इसका जो नेगेटिव नंबर है उसका कोई प्रीमेज नहीं मिलेगा, सो इट्स नॉट सब्जेक्टिव। तो इसका कोडोमेन सेट तो मॉडुलस में है ना सर, तो फिर इसका नेगेटिव नंबर कैसे होगा सर? लेकिन मैप कहाँ से कहाँ कर रहे हैं? R to R। अच्छा, R to R सर, हाँ सर, कोडोमेन सेट R होगा, पॉजिटिव रियल नंबर भी रहेगा उसमें, नेगेटिव रियल नंबर भी रहेगा। नेगेटिव रियल नंबर, यस। ठीक है, नेक्स्ट कैसे? नेक्स्ट राजिया।
सर आज का कैसा था सर डेमो और बाकी आज का इंटरव्यू का? तुम्हारा पहले से बहुत इम्प्रूव हुआ है एक्चुअली। हमारा भी तो 3 महीने का गैप हो गया, इसीलिए थोड़ा परफॉर्मेंस सबका ही अप डाउन हुआ है। कोई प्रॉब्लेम नहीं, आज का अच्छा हुआ है। আচ্ছা রাজিয়া, তো, পরে আছে মিলিতা। মিলিতা আছো? মিলিতা, হ্যাঁ স্যার আছি। ঠিক আছে, রাজিয়ার পরে তুমি রেডি থেকো, ঠিক আছে? রাজিয়া শুরু করো। রাজিয়া, তোমার স্পিকার সম্ভবত অন নেই। সরি স্যার। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে, শুরু করো। আমার স্যার প্রথম থেকে শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে শুরু। হ্যাঁ, প্রথম থেকে শুরু করো। গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? বেশ ভালো। দেখো আমিও ভালো আছি। দেখো এর আগে আমরা শিখেছি 2 স্কোয়ার সমান সমান কত হয় বলো? 4। 2 কিউব সমান কত হয়? 8। এবার বলো দেখি 5 এর পাওয়ারে কত বসালে আমরা 25 পাই? 2, তাই তো? ভেরি গুড। এবার দেখো তো এটা বলতে পারছো কি 5 এর পাওয়ারে কত বসালে আমরা 7 পাবো? এটা বলা যাবে? যদি আমি ধরে নিই এক্স, এখানে এক্স এর কোনো রিয়েল ভ্যালু পাওয়া যাবে? দেখো এখানে কোনো এক্স এর কোনো রিয়েল ভ্যালু আমরা পাবো না। এই যে এক্স এর মান বের করাটাই আজকে আমরা শিখবো। তাহলে এই এক্স এর মানটা হবে এক্স সমান সমান একটা আমরা নতুন জিনিস শিখবো, সেটাকে বলা হয় লগারিদম। লগারিদম 7। এই যে যার পাওয়ারে ছিল সেটা হয়ে যাবে নিধান, সেটাকে আমরা নিধান বলি। নিধানটা নিচে বসবে। তাহলে আজকে আমরা শিখছি কি লগারিদম। আজকে আমরা আমাদের টপিক হচ্ছে লগারিদম। তাহলে এই যে এক্স এর মান পাওয়ার গুলো, এর আগে আমরা সূচকে শিখেছিলাম পাওয়ার দেওয়া থাকতো আমরা ভ্যালুটা বের করতাম, আর লগারিদম হচ্ছে সূচকের ঠিক বিপরীত প্রক্রিয়া। এখানে আমাদের পাওয়ারটা জানতে হবে, ভ্যালুটা দেওয়া থাকবে। তাহলে এবার দেখো তোমরা এটা বলতে পারছো কি, যদি আমি জিজ্ঞাসা করি লগারিদম 8 আর নিধানটা 2 দেওয়া আছে, এর ভ্যালু কত? আমরা কি বললাম যে নিধানে যেটা পাওয়ার করবো সেটা এই ভ্যালুটা। তাহলে 2 এর পাওয়ারে কত বসালে 8? আমরা এর আগে শিখলাম 2 এর পাওয়ারে কত বসালে 3। তাহলে আমাদের পাওয়ারের ভ্যালুটা লগারিদম দিচ্ছে, তাই তো? তাহলে এরকম যদি আমরা একটা ধরে নিই a টু দ্য পাওয়ার x সমান সমান m, এটা একটা নাম্বার যেখানে এটা নট ইকুয়ালস টু 0, a গ্রেটার দ্যান 1, আর m টাকে পজিটিভ নাম্বার হতে হবে। তাহলে এখানে x সমান কি হয়? x সমান হচ্ছে লগারিদম m, আর নিধানে কোনটা চলে যাবে বলো? বললাম a। তাহলে a নিধান হচ্ছে, এটা হচ্ছে লগারিদমের ডেফিনেশন, যেখানে এটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে এবং এটাকে 1 এর থেকে বড় হতে হবে। কেন 1 এর থেকে বড় হতে হবে আমরা বলছি যে লগারিদম যদি কোন একটা ভ্যালু নিধান এ হয়, এ মানে কি নিধানটা ছিল নিধানটা 1, তাহলে এম যে কোনো একটা পজিটিভ নাম্বার, তাহলে 1 এর আমরা কি নিধানের পাওয়ারে বসিয়ে এই এম ভ্যালুটা পাচ্ছিলাম। 1 এর কোনো পাওয়ার অন্য কোনো বসালে বা কোনো কিছু বসালে কি আমরা 1 বাদে অন্য কোনো পজিটিভ নাম্বার পাচ্ছি? কোনো পজিটিভ নাম্বার যখন আমরা পাচ্ছি না, সেজন্য নিধানটা 1 হয় না, এ গ্রেটার দেন সবসময় 1 হয়। আর এই এম ভ্যালুটা আমরা পজিটিভ নিয়ে কাজ করি। এখানে নেগেটিভের জন্য হয়, সেটা আমরা হায়ার স্টাডিজে পড়বো। যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করো তাহলে সেটা জানতে পারবে যে এমটা নেগেটিভ হলে আমরা লগারিদমের ভ্যালু পাই, কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে এমটা পজিটিভ নিয়ে কাজ করব, ঠিক আছে? আর একটা বলো তাহলে, এটা বোঝা যাচ্ছে। দেখো লগারিদম যদি এখানে 5 দিয়ে 125, তাহলে এই ভ্যালুটা কত হবে? মানে কি 5 এর পাওয়ারে কত বসালে আমরা 125 পাবো। তাহলে আমরা জানি 5 এর কিউব 125 হয়, তার মানে এই ভ্যালুটা কত হয়ে গেল? 3, ঠিক আছে? লগারিদম আমাদের লগারিদমের বেসে যে মানে নিধানটা তোমার 10 হয়। যদি নিধানটা 10 দিই তাহলে সেটাকে বলা হয় সাধারণ লগারিদম। নিধানটা যদি 10 হয় তাহলে বলবো সাধারণ লগারিদম। আরেকটা হচ্ছে এই সাধারণ লগারিদমটা বিজ্ঞানী হেনরি ব্রিগস বলেছিলেন। ওনার নাম অনুসারে এই লগারিদমটাকে, মানে আমরা যদি এরকম লগারিদম 10 নিধানটা নিই আর এর ভ্যালু নিই, তাহলে এটাকে ব্রিগারীয় পদ্ধতিও বলা হয় এই লগারিদমটাকে। আরেকটা হচ্ছে নিধানটা ই নেওয়া হয়, ইটা হচ্ছে এটাকে বলা হবে স্বাভাবিক লগারিদম। তাহলে আমরা করকম লগারিদম শিখছি? 2 রকম, সাধারণ লগারিদম আর হচ্ছে স্বাভাবিক লগারিদম। যেখানে ইটা হচ্ছে
ইরেশনাল নাম্বার এর ভ্যালুটা আমাদের সীমাবদ্ধ থাকে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। এটাকে সম্ভবত ধরা হয় 2.7182. এটা অ্যাপ্রক্সিমেট ধরা হয়। এটা আমাদের জেনে থাকা ভালো, এটা কিন্তু আমাদের এখন পড়ার বিষয় নয়। দেখো লগারিদম আমরা কেন শিখবো? লগারিদম আমাদের অনেক বড় বড় গুণগুলোকে আমরা সহজে লগারিদমের সাহায্যে করতে পারি। যেমন হচ্ছে লগারিদম যদি 8 into 32 দেওয়া থাকে, নির্ধারণটা 2, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি লগারিদম 2 8, লগারিদম 8 নির্ধারণটা হচ্ছে 2 প্লাস আমরা কি বললাম গুণকে যোগের আকারে প্রকাশ করি। তাহলে এখানে ধরো গুণ ছিল যোগ হয়ে গেল, লগারিদম নির্ধারণটা চেঞ্জ হবে না, নির্ধারণটা সেম। তাহলে লগারিদম 2 নির্ধারণ 8 ভ্যালুর আমরা কত জানি, মানে 2 এর পাওয়ার কত বসালে 8 আমরা এর আগে শিখলাম, তাহলে এটা হচ্ছে 3, আর এটা আমরা কত বলো 5 শিখেছি। তাহলে দেখো খুব সহজে আমরা এই ভ্যালুটা বের করে দিতে পারলাম যে 8 হয়ে যাচ্ছে। সে তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, লগারিদম mm দুটো পজিটিভ নাম্বার তার গুণফল থাকলে ফর্মুলাটা এরকম হয়ে যাবে লগারিদম a m নিধান a প্লাস লগারিদম n নিধান a। সিমিলার ভাবে যেমন গুণের ক্ষেত্রে আমাদের যোগ করে দিল, সিমিলার ভাগের ক্ষেত্রেও আছে। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি পাবো, লগারিদম m বাই n ডেল্টা a, ভাগকে কি করে দিবে বিয়োগ করে দিবে। তাহলে লগারিদম m নিধান a বিয়োগ লগারিদম n নিধান a। ঠিক আছে, বোঝা গেল? এর পরের দিন আমরা ভাগ নিয়ে আরো কিছু আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আচ্ছা, স্কুল লেভেলে আমরা যে লগারিদমটা ব্যবহার করি সেটা মেইনলি কোন লগারিদমটা? ন্যাচারাল মানে কমন লগারিদম না ন্যাচারাল লগারিদম? সাধারণ লগারিদম। কমন লগারিদম। আর ন্যাচারাল লগারিদম কোথায় কোথায় আমরা ব্যবহার করি? ln দিয়ে যেটা প্রকাশ করা হয় ন্যাচারাল লগারিদম। কোথায় আমরা ব্যবহার করি বলো? রসায়ন ব্যবহার করি আমরা। রসায়ন আমাদের ক্যালকুলাসেও ব্যবহার হয়, ক্যালকুলাসেও ব্যবহার করা হয়। আচ্ছা, সাপোজ আমি একটা নাম্বার বলছি, একটা নাম্বার লেখো 0.003075। এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কতগুলো? নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার হ্যাঁ, 4টে। প্রথম 0 দুটো কেন হলো না? আমাদের নাম্বার অফ সিগনিফিক্যান্ট বের করার সময় আমরা 0 একটা নন জিরো নাম্বার থেকে শুরু হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3075 ইন্টু 10 টু দি পাওয়ার -2। সেজন্য এখানে 4টে আছে, নন জিরো নাম্বার দশমিকের পরে, সেজন্য 4টে হচ্ছে। সেজন্য 4টে হচ্ছে। আচ্ছা, রিলেটিভ এরর বলতে আমরা কি বুঝি? রিলেটিভ এররটা হচ্ছে ট্রু ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বিয়োগ করে তাতে ট্রু ভ্যালু দিয়ে যেটা ডিভাইড করা হয় এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, সেটা হচ্ছে রিলেটিভ এরর। এটা কি রিলেটিভ এরর হলো? ঠিক মতো একটু ভেবে দেখো তো। না সরি স্যার, এটা পার্সেন্টেজ, এটা রিলেটিভ এরর। হ্যাঁ, পার্সেন্টেজ এরর হয়ে গেছিল ওটা। রিলেটিভ এরর হচ্ছে ট্রু ভ্যালু মানে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, এটা হচ্ছে সোজা হিসাব। আচ্ছা, আমরা কোন একটা ফোর্সকে সেন্ট্রাল ফোর্স কখন বলি? সেন্ট্রাল ফোর্স ডাইনামিক্সটা আমার ভালো করেন। একটা ফোর্স যার লাইন অফ অ্যাকশন সবসময় একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করে তাকে বলে সেন্ট্রাল ফোর্স। ডিনামিক্সের বেশি কিছু করা লাগে না, আমাদের ইউটিউবে দেখবে একটা ভিডিও দেওয়াই আছে, তোমাদের ব্যাচের যেটা ব্যাচ আছে ব্যাচেও ওখানে ক্লাসরুম আইডিতে দেওয়া আছে। ওই ভিডিওটা একটু যদি ভালো করে, সম্ভবত ওই ভিডিওটা ইউটিউবেও সবার কমন অ্যাভেলেবেল আছে, তুমি তো এতে আছো, তুমি আমাদের ব্যাচের এতেই পেয়ে যাবে। ওই ভিডিওটা একটু দেখে নেবে, ডিনামিক্সের মোটামুটি যা লাগে সেগুলো করানো আছে। ঠিক আছে, একবারেই জানি না বলে গেলে তো হবে না। ঠিক আছে, লগারিদম থেকে খুব বিশাল কিছু প্রশ্ন করার মতো নেই, কিছু লগারিদম। হ্যাঁ হ্যাঁ, দেবো 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 দেবে, সময় লাগবে, এখনো প্রথম ক্লাসটাই দেওয়া হয়নি। প্রথম ক্লাসটা হয়তো স্যার কালকে দেবে, এটাও 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবে। এখনকার যা ইন্টারভিউ যা ক্লাস হবে সেগুলো সবই ইউটিউবে যাবে।
তো বিষয়টা হচ্ছে ডাইনামিক্স একবারেই করবো না এটা বলাটা ঠিক না, হ্যাঁ, একটু হলেও করতে হবে। আচ্ছা, একটা ইকুয়েশন লেখো, 8/r ইকুয়ালস টু 4 - 5 cos থিটা। এটা কি রিপ্রেজেন্ট করে? একের থেকে বেশি হচ্ছে মানে হাইপারবোলা। হাইপারবোলা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, থমাস। আচ্ছা, তুমি তো লগারিদম পড়ালে, তো একটা ফাংশন y ইকুয়াল টু log of x টু দি বেস c এর গ্রাফটা কেমন হবে? y ইকুয়ালস টু log of x টু দি বেস c। বেস ই তে সারফেস চেঞ্জ হয়ে যাবে। 1 পয়েন্টে কাট করবে, তারপর ফাংশনটা ইনক্রিজ করবে। লগ 1 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ফাংশনটা কি ফাংশন হচ্ছে? একটা ইনক্রিজিং ফাংশন, তাই তো? ইনক্রিজিং, হ্যাঁ। তো তুমি যে ই লিখলে, ই এর মান হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে, তাহলে আমরা ইটাকে কি নাম্বার বলতে পারি? রেশনাল না ইরেশনাল? ইরেশনাল নাম্বার। ই একটা ইরেশনাল নাম্বার। আচ্ছা, পাই এবং 22/7 এটার ডিফারেন্সটা কি? পাইটা একটা ইরেশনাল নাম্বার আর 22/7 টা রেশনাল নাম্বার। তো পায়ের মান তো আমরা 22/7 ধরি, এটা অ্যাপ্রক্সিমেট ধরে না হয় 3.1। অ্যাপ্রক্সিমেট হিসাবে ধরে নেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, কিউ কমা ডট এটা কি একটা গ্রুপ ফর্ম করবে? কিউ কমা ডট গ্রুপ? হ্যাঁ, গ্রুপ হবে, কিন্তু না, জিরো ইনভার্স পাবো না। জিরোর আমরা ইনভার্স পাবো। আচ্ছা, আইসোমরফিজম বলতে কি বোঝায়? গ্রুপ থিওরিতে আইসোমরফিজম বলতে যে একটা ফাংশন পাই জি থেকে জি আসছে, এটাকে আইসোমরফিজম বলবো যদি সেটা হোমোমরফিজম হয়, প্লাস অন হয় এবং অন টু হয়। মানে মনোমরফিজম এবং এপিমরফিজম যদি হয় তাহলে এটা আইসোমরফিজম হবে। আইসোমরফিজম হবে। আচ্ছা, কোন প্যারালেলোগ্রামের যদি দুটো যে অ্যাডজেসেন্ট সাইড গুলো আছে, সে ভেক্টর যদি এ ভেক্টর এবং বি ভেক্টর হয়, তাহলে তার এরিয়াটা কত হবে? এ ক্রস বি। এ ক্রস বি। আচ্ছা, প্রজেকশন অফ এ ভেক্টর এ অন দ্য ভেক্টর বি, এর প্রজেকশনটা কি হবে? অন দ্য ভেক্টর বি এ ক্রস বি1। এ ক্রস বি হবে না এ ডট বি হবে? এ ডট বি। এ ডট বি। এ ডট বি, হ্যাঁ। আচ্ছা, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট হচ্ছে 0, তাহলে ম্যাট্রিক্স দুটো কি নন জিরো হতে পারে? হ্যাঁ, দুটো নন জিরো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন 0 হতে পারে। এক্সাম্পল কি হবে? নন জিরো ম্যাট্রিক্স 2/2 নেবো স্যার। হ্যাঁ, 2/2 না, তাহলে সুবিধা হবে। 1 0 0 1 0 0 0 1। 1 0 0 0 আর একটা 0 0 0 1। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট। স্যার আমার ডেমোটা ঠিক আছে? হ্যাঁ, ডেমো ভালো হয়েছে। নেক্সট কে ছিলে? স্যার আমি মিলিতা। হ্যাঁ, এক মিনিট একটু থামো। মিলিতা, আর রেডি থাকবে হচ্ছে তাহলে
মিলিতার পরে কে আছে একটু বলে দিন। মিলিতা। রুকসানা রেডি থাকবে। রুকসানা আছো? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, তুমি রেডি থাকবে। মিলিতা শুরু করতে পারো। सर इसका रिकॉर्डिंग वीडियो आएगा इंटरव्यू आएगा वाला बैच में आएगा आएगा पहले वाला जो क्लास हुआ था उसका टुमारो या वो सर बोल सकते हैं थॉमस। हाँ सर पिछला क्लास और ये वाला क्लास का रिकॉर्डिंग क्लास इंटरव्यू वाला बैच में एड कर सकते हैं सर। ठीक है इंटरव्यू वाला क्लास वो इंटरव्यू वाला জিজ্ঞেস बैच করছে যে कर सकते हैं এটা रिकॉर्डेड क्लास ये वाला सर। ইউটিউবে কবে আসবে তাই জিজ্ঞেস করছে। कल इवनिंग में आएगा। अच्छा ठीक है सर। सर शुरू कर दो हाँ करो शुरू करो। यूट्यूब पर आएगा कि वो इंटरव्यू वाले बैच में सर? तुम्हारा इंटरव्यू वाले बैच में भी आएगा, यूट्यूब पर भी आएगा, दो जगह पर ही आएगा। ठीक है, तुम तुम्हारा बैच पर देख लेना, जो लोग बैच का नहीं है वो यूट्यूब पर देख लेंगे। ठीक है, अच्छा ठीक है सर, थैंक यू। শুরু করো মিলিতা। গুড মর্নিং। আচ্ছা, আমরা রাস্তায় চলাফেরা করার সময় এরকম বিভিন্ন ধরনের সাইন দেখতে পাই। অনেক সময় লেখা থাকে স্কুল, আসতে গাড়ি চালান, এরকম করে লেখা থাকে। তো তাহলে এই যে সিম্বল রোড সাইন যে দেখা যায়, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি হয়, একটা এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে সেরকম ত্রিভুজকে আমরা কি বলি? হ্যাঁ ঠিক, সমবাহু ত্রিভুজ। তো আজকে কি করব, এই সমবাহু ত্রিভুজকে ব্যবহার করে আমরা 30 ডিগ্রি ও 60 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করব। তাহলে আজকে আমাদের টপিক কি, 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণদ্বয়ের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে প্রথমেই কি বললাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেই ধরনের ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? হ্যাঁ ঠিক, 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ আমাদের 60 ডিগ্রি। আমি এখানে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি দুটোতে বের করব। তাহলে আমার 30 ডিগ্রি নেই, তার জন্য আমি কি করব, এই এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিসির উপর একটা লম্ব টানবো, যেটা ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হয়ে গেল কি, 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে এইটা আমাদের 60 ডিগ্রি, আর এই কোণটা তখন হয়ে যাবে কি, আমরা জানি কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইবার আমাদের এই বাহুগুলোর মান জানতে হবে, তবে আমরা সমস্ত সাইন থিটা কস থিটার মান বের করতে পারবো। তাহলে ধরে নেব, এখানে ধরি এ বি সমান বিসি সমান এসি 4 একক। 4 একক আমি ধরেছি। ক্যালকুলেশনের সুবিধার জন্য অন্য যে কোনো মান নিলেও আমাদের একই রেশিও গুলো থাকবে। ঠিক আছে, এবার আমাদের এ বি বিসি সিডি জানা গেল, এবার সিডি বের করবো এখান থেকে। সিডি কি হবে, এই বিসি এর কি হয়ে যাবে, বিসি এর অর্ধেক। হ্যাঁ ঠিক, বিসি এর অর্ধেক। তাহলে বিসি কত ছিল, 4/2, তাহলে এটা 2 একক হয়ে যাবে। ঠিক আছে, সিডি পেয়ে গেলাম। তাহলে এবার এডিটা পাবো কি করে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজের সূত্রটা কি হয়, আমরা সবাই জানি কি হয়, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে সেটাকে আমরা কি বলি, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে সেখান থেকে আমরা এডির মানটা পেয়ে যাব। এডি হয়ে যাবে √অফ অতিভুজের স্কয়ার মানে এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে এসি কত, 4, তাহলে 16 মাইনাস সিডি হচ্ছে 2 মানে 4, তাহলে এটা √12, তার মানে কি এটা
2√3 একক হয়ে গেল। তাহলে আমরা সমস্ত মানগুলো জেনে গেলাম। সিটি কত 2, এডি হচ্ছে 2√3 আর এসি 4। তাহলে এইখান থেকে আমরা প্রথমে কি করব, 30 ডিগ্রিতে সমস্ত মানগুলো বের করব। তাহলে 30 ডিগ্রিতে সাইন 30 মান বের করব। সাইন থিটা কি হয়? হ্যাঁ ঠিক, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি, এখানে 30 ডিগ্রি রেসপেক্টে লম্বটা হয়ে যাবে আমাদের সিডি আর ভূমিটা হয়ে যাবে এডি। ঠিক আছে, 30 ডিগ্রি কোণের রেসপেক্টে। তাহলে সিডি বাই এডি, লম্ব বাই সিডি, লম্ব বাই কি হয়, লম্ব বাই অতিভুজ, সিডি বাই এসি। ঠিক, সিডি বাই এসি, সিডি মানে 2 আর এসি হচ্ছে 4। তাহলে এটা হয়ে গেল 1/2। একই রকম ভাবে cos 30 মান বের করবো। cos কি হয় আমরা জানি, হ্যাঁ ঠিক, ভূমি বাই অতিভুজ। ভূমি কি এখানে, ভূমি হচ্ছে এডি আর অতিভুজ এসি। তাহলে এডি হচ্ছে 2√3 আর এসি 4। তাহলে এখান থেকে বলতে পারি কি √3/2। একই রকম ভাবে tan 30 বের করবো। tan 30 কি হয়, লম্ব বাই, হ্যাঁ ঠিক, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে সিডি আর ভূমি এডি, 2/2√3, তাহলে 1/√3। তাহলে সাইন কস ট্যান জেনে গেছি, এবার কোসেক বের করব। কোসেকের মান কি হয় আমরা জানি, সাইনের রেসিপ্রোকাল, মানে সাইনকে উল্টে দিলে কোসেক পাওয়া যায়। তাহলে সাইনের মান যদি 1/2 হয় তাহলে কোসেক 30 এর মান হয়ে যাবে 2। একই রকম ভাবে সেক 30, সেকটা কার রেসিপ্রোকাল হয়, হ্যাঁ ঠিক, কস এর রেসিপ্রোকাল। তাহলে এটা 2/√3 হয়ে যাবে। আর কট, আমরা জানি কট হচ্ছে ট্যান এর রেসিপ্রোকাল, তাহলে এটা √3 হয়ে যাবে। তাহলে 30 ডিগ্রিতে সমস্ত মানগুলো আমরা পেয়ে গেলাম। এইবার কি করব, 60 ডিগ্রিতে মানগুলো বের করবো। তাহলে সাইন 60 একই রকম ভাবে, তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে তখন আমাদের এটা লম্ব আর এটা ভূমি। তাহলে একই রকম ভাবে সাইন 60 কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি 2√3 আর অতিভুজ কি 4। তাহলে এটা √3/2। একই রকম ভাবে cos 60, cos 60 কি হয়ে যাবে, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 2 আর অতিভুজ 4। তাহলে এটা হয়ে যাবে 1/2। একই রকম ভাবে আমরা tan 60 ও বের করতে পারবো। লম্ব বাই ভূমি, লম্ব কি 2√3 আর ভূমি হচ্ছে 2, তার মানে কি √3। তাহলে কোসেক 60 এর মান বের করব। কোসেক 60, তাহলে সাইনকে উল্টে দিতে হবে, তাহলে 2/√3। একই রকম ভাবে সেক 60, সেক 60 কি হবে, কস কে উল্টে দিতে হবে, তাহলে এটা 2 হয়ে যাবে। আর কট 60 ডিগ্রির মান কি হবে, 1/√3। তাহলে আজকে আমরা কি করলাম, 30 ডিগ্রি ও 60 ডিগ্রিতে সমস্ত ত্রিকোণমিতিক যে 6টা মান হয় সেই মানগুলো বের করলাম। খুব সহজেই সমবাহু ত্রিভুজ থেকে লজিক্যালি আমরা এগুলো বের করে নিলাম। অঙ্ক করার সময় আপনাদের এই তখন ফর্মুলা গুলো মনে রাখতে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে সাইন 45 সাইন 60 মাইনাস 60 এর মানটা কি হবে, সাইন 60 ডিগ্রি কত √3/2, হ্যাঁ ঠিক, আর cos 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে আমাদের হয়ে যাবে √3 - 1/2। আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা 45 ডিগ্রিতে সমস্ত মানগুলো বের করব। ঠিক আছে, ভালো হয়েছে। তো আমরা রাস্তার ধারে তুমি প্রথমে যেটা বললে আর কি, সবসময় ট্রায়াঙ্গেল দিয়েই দেখানো হয় এগুলো। তো ট্রায়াঙ্গেল দিয়ে কেন দেখানো হয়? স্যার স্যার ট্রায়াঙ্গেল শুধু থাকে না, আরো বিভিন্ন ধরনের সাইন থাকে। মেনলি ওগুলো সিমেট্রিক্যাল সাইন থাকে, যাতে করে সমস্ত দিক থেকে ওটা সমানভাবে দেখতে পায়, যে মানে যারা যাবে যাত্রীরা রাস্তায়, যেদিক থেকে আসুক না কেন তারা যেন ভিউটা সমান পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কারণে দরকার। ঠিক আছে, আচ্ছা একটা এই ফাংশন লেখো। তুমি তো এটা বন্ধ করে দিলে, তোমার এটা লাগবে একটু। হ্যাঁ স্যার, খাতা আছে। হ্যাঁ লেখো x⁴ n+1।
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। লেখো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এর n এর ডেরিভেটিভ কত হবে? nth ডেরিভেটিভ হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ হবে dx x টু দি পাওয়ার n। স্যার এটা হচ্ছে n মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান, মানে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার n আচ্ছা, মাইনাস ওয়ান। x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হয়? এক্স টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হয়? আচ্ছা এগুলো মনে রাখতে হয়, এগুলো এত সময় নিলে হয় না। x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয় n ফ্যাক্টোরিয়াল। আমি সহজ রাস্তা বলে n দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল। তাহলে আচ্ছা x টু দি পাওয়ার n প্লাস 1 এর n প্লাস 1 ডেরিভেটিভ হয় n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আচ্ছা তার n এর ডেরিভেটিভ বলেছে, তাহলে তার সাথে কি থাকবে? একটা x গুণ থাকবে, তাহলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x। এত কিছু থাকতে পারে না, তাই না? x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x থাকলে তবেই তো ডেরিভেটিভ হয়ে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আসবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে একটু ভাবতে হয়, এগুলো শর্টে এত সময় তো দেবে না। আচ্ছা, ধরো তোমার কাছে তিনটে নন প্যারালাল নন জিরো ভেক্টর দেওয়া আছে এবিসি। ওকে, তিনটে ভেক্টর তুমি নর্মালি ভাবো, তুমি না অত ডিটেলস, তুমি তিনটে ভেক্টর ধরে নাও এবিসি। এই তিনটে ভেক্টরের যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হয়? স্কেলার ট্রিপল প্রোডাক্ট a ডট এ ডট বি ক্রস সি। এটা জিওমেট্রিক্যালি কি ডিফাইন করে? a ডট b ক্রস c। স্যার বলতে এই মুহূর্তে মনে পড়ছে না কি হবে। এটা ভলিউম অফ প্যারালাল পাইপ ডিফাইন করে। ঠিক আছে টমাস, এবারে বেশি সময় নেবো না, এখনো 2-3 জন আছে, আর বেশি জিজ্ঞেস করছি না। টমাস। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, স্যার বলো বলো বলো। বলছি স্যার ওয়াই এর n এর y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ ফ্যাক্টরিয়াল n। হ্যাঁ, এখানে আর x টু দি y পাওয়ার equals n to প্লাস x to the x টু দি পাওয়ার n প্লাস 1 বলা ছিল। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 এর n প্লাস 1 ডেরিভেটিভ n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হতো। ওকে আমি n এর ডেরিভেটিভ জিজ্ঞেস করেছিলাম, তাহলে উত্তরটা হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x। ওকে স্যার। আচ্ছা মিলিটা, তুমি তো ট্রিগোনোমেট্রি পড়ালে, তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা কি হ্যাঁ, একটা স্যার। ইকুয়েশন? না স্যার, তাহলে এটা কি? এটা আইডেন্টিটি। এটা আইডেন্টিটি কেন? স্যার কারণ থিটার যে কোনো ভ্যালুর জন্য এটা সর্বদা সত্য হয়। আচ্ছা, এটা প্রুফ করে দেখাতে পারবে? মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, স্যার সাইন থিটা মানে লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, প্লাস কস থিটা হয়ে যাবে কস স্কয়ার থিটা হয়ে যাবে ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। এবার ওখান থেকে অতিভুজের স্কয়ারটা নিচে থাকবে, এবার লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে। তাহলে অতিভুজের স্কয়ার দুটো কেটে যাবে, তাহলে 1 আসবে। আচ্ছা, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ আর অনুরূপ কোণ বলতে কি বোঝায়? এই তিনটে কোণ সম্পর্কে বা ছাত্রছাত্রীদের কিভাবে বোঝাবে মনে রাখার জন্য কোনটা একান্তর কোণ কোনটা বিপ্রতীপ কোণ এগুলো? স্যার একান্তর কোণ দুটো প্যারালাল লাইনকে যদি একটা ছেদক ছেদ করে যায়, তখন ওই ছেদকের বিপরীত দিকে যে কোণ তৈরি হয় তাকে একান্তর কোণ বলি আমরা। আচ্ছা, অর্থাৎ জেড আকৃতির হয়। জেড আকৃতির হয়। দুটো জেডের বিপ্রতীপ কোণ হচ্ছে বিপরীত কোণ। একটা লাইনকে যদি ছেদ করে যায়, মানে একটা লাইনকেই যদি একটা ছেদক ছেদ করে যায়, তার বিপরীত দিকে যে দুটি কোণ তৈরি হয় তাদেরকে পরস্পরকে বিপরীত বিপ্রতীপ কোণ বলা হয়।
আচ্ছা, বা আমরা ছাত্রছাত্রীদের কাঁচি দিয়ে বলতে পারি, কাঁচি দেখতে তার উল্টো দিকে মানে বিপরীত দিকে যারা থাকবে তারা পরস্পর সমান হয়, এটাকে বিপরীত কোণ বলা হয়। আর অনুরূপ কোণ, অনুরূপ কোণ যদি দুটো প্যারালাল লাইন একটা ছেদক ছেদ করেছে তাহলে ওই একই দিকে অবস্থিত কোণ দুটিকে বলা হয় অনুরূপ কোণ। লাইনটা যদি প্যারালাল না হয় সেক্ষেত্রে কি কোণগুলো সমান হবে? না স্যার, হবে না। হবে না। ফ্যাক্টরিয়াল 0 এর ভ্যালুটা কত? ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালু 1 স্যার। 1 কেন? আমরা এটাকে n ফ্যাক্টরিয়াল দিয়ে যদি লিখি যে ফ্যাক্টরিয়াল n মানে n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, তাহলে n এর ভ্যালু যদি আমরা 1 পুট করি তাহলে এর মানটা 0টা 1 আসছে। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশনের সর্বোচ্চ কটা রুট থাকে? কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো স্যার। দুটো কেন? দুটো সর্বোচ্চ দুটো রুট থাকতে পারে? কারণ এক্স এর এখানে সর্বোচ্চ ঘাত 2 থাকবে, 2, এই জন্য এর সর্বোচ্চ রুট দুটো থাকতে পারবে। আমরা জানি যে কোন পলিনোমিয়ালের সর্বোচ্চ ঘাত যদি n হয় তার ম্যাক্সিমাম n খানা রুটস থাকতে পারে। রুট থাকতে পারে, হ্যাঁ। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস বলতে কি বোঝায়? তার লিনিয়ার কম্বিনেশন নট ইকুয়াল টু 0 হতে হবে, মানে যদি এ বি সি তিনটে যদি ভেক্টর হয় তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন 0 হবে, কিন্তু তাদের স্কেলার যেগুলো থাকবে সেগুলো কমপক্ষে একটা নন জিরো থাকবে। তাহলে ডিপেন্ডেন্ট কোনটা? লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টে সবগুলো 0 হয়, ডিপেন্ডেন্টে কমপক্ষে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টে সবগুলো 0 হয়, কনস্ট্যান্ট। আচ্ছা, 3 ডাইমেনশন স্পেসে প্লেনের ইকুয়েশন কি হবে? প্লেনের ইকুয়েশন ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার। প্লেনের ইকুয়েশন বলছি 3D তে। প্লেন, আচ্ছা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। x plus by plus cz plus d equals to 0। 0x প্লাস by প্লাস হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন মনে আছে? হ্যাঁ স্যার। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন স্যার ওইটা যেটা আমি এক্ষুনি বললাম, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতে যে ধরো একটা সিস্টেম অফ ইকুয়েশন, সেটা কখন আমরা হোমোজিনিয়াস বলবো? আচ্ছা, ax ইকুয়াল টু 0 যদি হয় সেগুলোকে বলা হয় হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। আচ্ছা, প্রত্যেকটা 1 ফাংশন কি ইনভার্টিবল হবে? 1 ফাংশন ইনভার্টিবল, হ্যাঁ স্যার। যদি সেটা 1 হলো কিন্তু 1 হলো না, সেক্ষেত্রে 1 হলো 2 হলো না। ইনভার্টেবল হওয়ার কন্ডিশন হচ্ছে যে সেটাকে বাইজেক্টিভ হতে হবে। শুধুমাত্র 1 হলেই যে সেটা ইনভার্টেবল হবে সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, নেক্সট কি আছে? শুরু করো। নেক্সট রুকসানা আছে, রাজু আছো, রাজু রাজু আছো? স্যার শুরু করছি। দাঁড়াও একটু থামো। রাজু আছো? রাজু নেই, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, একটু থেমে শুরু করো, থামো। রাজু রাজু এই আস্তে স্পিকারটা বন্ধ করে। রাজু আছো? রাজু নেই। সুমনা? সুমনা? রাজু, সুমনা কেউ? আচ্ছা, তাহলে এরপরে সুমনারটা দিয়ে শেষ হবে। পরের দিন যারা কিউএ ছিলে যে দুজন, তোমাদের দুজনকে দিয়ে শুরু হবে। না, শুরু করো রুকসানা। গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে তোমরা ক্লাসে 12 জন আছো, তাই তো? তাহলে
এই 12 জন কতগুলো বেঞ্চে বসেছো? দুটো বেঞ্চে বসেছো। আচ্ছা, আগামীকাল যদি এই 12 জনের থেকে বেশি আসে, ধরে নিই যে 18 জন আসবে, তাহলে কি বেঞ্চ বেশি লাগবে নাকি কম লাগবে? নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে প্রত্যেক বেঞ্চে যদি 6 জন করে বসো, তাহলে আমার সেক্ষেত্রে 3টে বেঞ্চ লাগবে। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যখন আমার স্টুডেন্ট সংখ্যা বাড়ছে তখন কিন্তু আমার বেঞ্চের সংখ্যা বাড়ছে। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে বেঞ্চ স্টুডেন্ট সংখ্যা বাড়ার সাথে সাথে আমার বেঞ্চের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তো এখানে একটা সম্পর্ক আছে বেঞ্চের সাথে স্টুডেন্ট বা ছাত্র সংখ্যার। তো এই সম্পর্কটার নাম হচ্ছে ভেদ। তো আমাদের আজকের পাঠ হলো ভেদ, ইংরেজিতে বলা হয় ভেরিয়েশন। তো আমরা প্রথমে ধরে নিব এক্স এবং ওয়াই দুটি চলরাশি। প্রথমে যেমন তোমাদের এক্সাম্পল বললাম, তো সেরকম ভাবে নি, এক্স এবং ওয়াই কে চলরাশি বলছি, কারণ হচ্ছে এক্স এর আমরা বিভিন্ন রকম মান পাবো। তো প্রথমে এক্স কে ধরলাম বেঞ্চের সংখ্যা, আর ওয়াই কে ধরলাম ছাত্র সংখ্যা। যেমনটা উপরে উদাহরণে তোমাদের বলেছি যে বেঞ্চের সংখ্যা যদি 2 হয় তাহলে ছাত্র সংখ্যা কত? 12। এবার যদি 4টা বেঞ্চ হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 24। 6টা বেঞ্চ হলে 36টা। এবার কি করব আমরা? এক্স এবং ওয়াই এর এক্স কে ওয়াই দিয়ে ভাগ করব, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা কি পাবো সেটা দেখবো। প্রথম ক্ষেত্রে দেখো, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে 2/12, এটাকে কাটলে পরে 6 পাবো। দ্বিতীয় ক্ষেত্রে এক্স বাই ওয়াই করলে কি পাবো? 4/24 1/6। এবং তৃতীয় ক্ষেত্রে দেখো, এক্স বাই ওয়াই এর মান বের করলে আমরা পাবো 6/36 অর্থাৎ 1/6। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা জায়গায় যখন আমরা এক্স বাই ওয়াই এর মান বের করলাম তখন একটা নির্দিষ্ট মান পেয়েছি। কি মান পেয়েছি? এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/6, বা এটাকে আমরা কে ধরে নিব, যেখানে কে হচ্ছে একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারবো যে এক্স সমান হচ্ছে কে ওয়াই, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এই সম্পর্কটিকে বলা হয় সরল ভেদ। এবং এই যে কে অশূন্য ধ্রুবকটিকে, এই ধ্রুবকটিকে বলা হয় কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই সম্পর্কটি থেকে বুঝতে পারি এক্স এর মান যখন বৃদ্ধি পাবে তখন ওয়াই এর মানও কি করবে? ওয়াই এর মান বৃদ্ধি পাবে। এবং এক্স এর মান যদি হ্রাস পায় সেক্ষেত্রে ওয়াই এর মানও হ্রাস পাবে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব, যেখানে আমরা দুটো চলরাশি নিব এক্স এবং ওয়াই। এক্স ধরবো যে ছাত্র সংখ্যা এবং ওয়াই ধরবো যে প্রত্যেক ছাত্রছাত্রী কতগুলো চকলেট পাচ্ছে, প্রত্যেককে চকলেটের সংখ্যা। তো ছাত্র সংখ্যা প্রথমে ধরে নিলাম যে 4 জন ছাত্র আছে, প্রত্যেককে তারা 12টা করে চকলেট পাচ্ছে। তারপরে ধরলাম 6 জন ছাত্র, তারা প্রত্যেককে 8টা করে চকলেট পাচ্ছে, এবং 8 জন ছাত্র প্রত্যেককে 6টা করে চকলেট পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা টোটাল যে চকলেটটা, সেই চকলেটের পরিমাণ আমরা প্রত্যেক ক্ষেত্রে সমান পাবো। তো সেটা সমান হচ্ছে কিনা চেক করে দেখে নি। এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই সমান কত পাবো? 48। এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এক্স ওয়াই সমান 48, এবং তৃতীয় ক্ষেত্রে একই রকম ভাবে আমরা পাবো এক্স ওয়াই সমান 48। আবার দেখো, আমরা 3টে গুণফল কিন্তু একই রকম পেয়েছি, অর্থাৎ একই রকম চকলেট আমরা বিভিন্ন রকম ভাবে চকলেটের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে সেক্ষেত্রে ছাত্র সংখ্যা বাড়ছে বা কমছে। তো সেক্ষেত্রে আমরা কি ধরবো? এক্স ওয়াই ইকুয়াল টু কে, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক। বা এটাকে কি এইভাবে লিখতে পারি? এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই লিখতে পারি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজ অ্যাজ 1/y
এবং এই সম্পর্কটিকে আমরা বলবো ব্যস্ত ব্যস্ত ভেদ, যেখানে কেটাকে বলা হয় ভেদ ধ্রুবক। আশা করছি এইটুকু বোঝা গেছে। এরপরে আমরা আসবো, এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে এক্স ভ্যারিজ এজ 1/y, অর্থাৎ এক্স এর মান যদি বৃদ্ধি পায়, অর্থাৎ এক্স যদি বৃদ্ধি পায় তাহলে ওয়াই এর মান কমবে, এবং এক্স এর মান যদি হ্রাস হয় তাহলে ওয়াই এর মান বৃদ্ধি পাবে। এবার আসছি আমরা তিনটে চলরাশি নেব, এক্স, ওয়াই এবং জেড, তিনটে চলরাশি নেব এবং দেখবো এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এক্স একটি চলরাশি যেটা এক্স ভ্যারিজ এজ ওয়াই, যখন কি হবে, যখন জেড স্থির, এবং এক্স ভ্যারিজ এজ জেড যখন ওয়াইটা স্থির। তাহলে এই দুটোকে আমরা একসাথে কিভাবে লিখতে পারি, এক্স ভ্যারিজ এজ ওয়াই ইন্টু জেড যখন ওয়াই জেড উভয়ে পরিবর্তিত হয়। যখন একটি চলরাশির অপর দুটি চলরাশির সঙ্গে এইরকম সরল ভেদ থাকে, তখন আমরা সেই সম্পর্কটিকে বলতে পারবো যৌগিক ভেদ। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে ভেদ সম্পর্কিত যেগুলো অনুশীলন দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করবো। স্যার এটুকু। হ্যাঁ, ভ্যারিয়েশন অ্যাকচুয়ালি খুব কমন টপিক, এবং এই টপিক নিয়ে এর আগে বহুবার হয়েছে, মানে জিজ্ঞেস করা হয়েছে, সেই জন্য আর ওখান থেকে সেরকম কিছু জিজ্ঞেস করছি না, আর সময়ও নেই, আর একজন আছে। তো কোনো একটা কার্ভ সে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তার ইকুয়েশন দেখে কিভাবে আইডেন্টিফাই করবে? সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, হুম, কোনো একটা কার্ভ সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তার ইকুয়েশন দেখে কিভাবে আইডেন্টিফাই করবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তুমি লজিকটা বলো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইকুয়েশন কিভাবে তুমি আইডেন্টিফাই করবে? স্যার ওয়াই যদি একটা ফাংশন দেওয়া থাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেক্ষেত্রে ওয়াই এর পয়েন্ট ওয়াই এর ভ্যালুটা 0 করবো, যেহেতু এক্স এক্স 0 ওয়াইটা 0, সেক্ষেত্রে আইডেন্টিফাই হয় না, মানে অত জটিল প্রসেস নয়, আইডেন্টিফাই হোক না হোক সেটা পরের কথা, অত জটিল প্রসেস নয়। নিয়মটা হচ্ছে কোনো কার্ভ যদি ইভেন অ্যান্ড অনলি ইভেন পাওয়ার্স অফ ওয়াই কে কন্টেইন করে, সেটা অবশ্যই সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, কারণ বাই পয়েন্ট তার উপরে এক্স ওয়াই এবং এক্স কমা মাইনাস ওয়াই দুজনেই আছে। যাক, আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর কি পড়েছিলে? ন্যাবলা পড়েছিলাম, ন্যাবলা পড়েছিলে, ঠিকই বলেছো, ন্যাবলা। আচ্ছা, ন্যাবলা 2y3, সাপোজ লেখো ন্যাবলা 2y3, এর মধ্যে কোনো কিছু ভুল আছে এই লেখাটার মধ্যে? এই লেখাটির মধ্যে কোনো মিসকনসেপশন কিছু আছে বা কোনো রকম টেকনিক্যাল কোনো ভুল আছে? হ্যাঁ ভুল আছে তো স্যার, এখানে 2বার আছে, 2বার সর্বোচ্চ করতে পারবো, 3বার তো করতে পারবো না। ভুল কেন হবে তাহলে? ন্যাবলা 2y3 তুমি বের করো তো, দেখো তো বের করা যাচ্ছে কিনা। প্রথমে ন্যাবলা y3 ওইভাবে নয়, তুমি এমনি লেখো না y3, ন্যাবলা y3 মানে কি, y3 মাইনাস y2, হ্যাঁ, তাহলে বের হচ্ছে তো, কোনো ভুল কিছু নেই তো। আচ্ছা, আমি যদি দুটোকে ইন্টারচেঞ্জ করে দিই, ন্যাবলা 3y2, ন্যাবলা 3y2, সেক্ষেত্রে ভ্যালুটা 0 আসবে বোধহয়, ভ্যালুটা এক্সিস্টই করবে না। যদি ন্যাবলা আই ওয়াই জে যদি আমরা লিখি এবং আই যদি গ্রেটার দ্যান জে হয়, তাহলে সেক্ষেত্রে কোনোদিন ভ্যালুটা এক্সিস্টই করে না। এটা ইন্টারভিউয়েরই কোশ্চেন, তুমি লিখে রাখতে পারো ন্যাবলা আই ওয়াই জে যদি আই গ্রেটার দ্যান জে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যালুটা এক্সিস্ট করে না। টমাস, আর বেশি কিছু ধরলাম না আজকে। আচ্ছা,
তা ডোমেন এবং রেঞ্জ অফ এ ফাংশন বলতে কি বোঝায়? ডোমেন আর রেঞ্জ যেমন একটা ফাংশন এফ সাজ দ্যাট এ থেকে বি তে যাচ্ছে, তাহলে এ সেটটাকে বলছে ডোমেন আর বিটাকে বলছে রেঞ্জ। আর বি সেটটাকে কি বলা হচ্ছে? রেঞ্জ। বি সেটটাকে রেঞ্জ বলে না, এটাকে কোডোমেন বলে। এবার কোডোমেনের মধ্যে ফাংশন গুলো ওখানে যাতে যে এলিমেন্ট গুলোতে ম্যাপ করবে তাদের যে সেটটা সেটা হবে রেঞ্জ। এবার বিটাকে তুমি রেঞ্জ বলতে পারবে যখন বি সেটটা আর ইমেজ সেটটা যখন ইকুয়াল হবে, অর্থাৎ সাবজেক্টিভের ক্ষেত্রে। আর একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, যেটা আর থেকে আর ম্যাপ করছে, তাহলে এর রেঞ্জটা কি হবে? এটা -1 to 1। -1 থেকে 1। হুম। তুমি যে ডেমনস্ট্রেশনটা দিলে এটা কোন মেথডে ডেমনস্ট্রেট করলে? এটা ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ কেন? কারণ আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে মানটা একটার মান বৃদ্ধি পেলে আরেকটার মান বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে উদাহরণ থেকে রুলে যাচ্ছি, এক্সাম্পল টু রুলে যাচ্ছি। তো এখানে যদি তুমি টিচিং এইডস ব্যবহার করো, সেই টিচিং এইডস এর কনসেপ্টটা কি থাকবে? চার্ট করা যেতে পারে, যেমন বিভিন্ন এই যে বললাম ছাত্র সংখ্যা এবং বেঞ্চের সংখ্যা, সেটা একটা ড্রয়িং করে দেওয়া যেতে পারে, বা বিভিন্ন ব্লকস ব্যবহার করা যেতে পারে। গ্রাফ করে দেখাতে পারো, একটা বাড়ছে আর একটা কমছে। হুম। আচ্ছা, ধরো একটা ডিস্টেন্স যদি ফিক্স থাকে, তাহলে ভেলোসিটি এবং টাইমের মধ্যে কি ভেরিয়েশন কাজ করবে? ডিস্টেন্সটা স্যার সেম বললেন? ডিস্টেন্সটা ফিক্সড, আচ্ছা। তাহলে ভেলোসিটি এবং টাইমের মধ্যে কি ভেরিয়েশন কাজ করবে? ও, এটা স্যার ব্যস্ত অনুপাত, সরি ব্যস্ত অনুপাত হচ্ছে ব্যস্ত রেট। ব্যস্ত হবে, কারণ কি যত যদি ভেলোসিটি বেশি হয় তাহলে সময় কম লাগবে, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ব্যস্ত রেট, তাই তো? ব্যস্ত রেট, হ্যাঁ। তো হেড চ্যাপ্টারটা তুমি পড়ালে, এখান থেকে যখন তুমি প্রশ্ন বানাবে, তুমি ধরো চাইছো যে ছাত্রছাত্রীরা বোধমূলক প্রশ্ন অ্যাটেন্ড করুক, সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন তুমি সিলেক্ট করবে? প্রথমে তো আমাকে যেটা চেক করতে হবে যে ওরা ভেদ সম্পর্কে বুঝতে পেরেছে কিনা। তো ধরো তুমি সেক্ষেত্রে আমি এক্সামের জন্য কোশ্চেন সেট করছো, এক্সামে কি হয় যে মানে রিমেম্বারিং টাইপ 40%, আন্ডারস্ট্যান্ডিং হয়তো 30%, এরকম ভাবে একটা পার্সেন্টেজ ওয়াইজ করে একটা কোশ্চেন সেট বানাতে হয়। হ্যাঁ, তো যেমন সেক্ষেত্রে একটা তুমি ইকুয়েশন হয়তো দিলাম যে xy ইকুয়াল টু 12, সেক্ষেত্রে xy এর সাথে কি সম্পর্ক আছে, বা x/y সমান একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, এটা কোন সম্পর্কে আছে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট কে ছিলে জানো? লাস্ট আজকে নেক্সট কে ছিলে? সুমনা, শুরু করো। স্যার শুনতে পাওয়া যাচ্ছে? হুম হুম হুম, শুরু করো। Good evening, everyone. আচ্ছা, আগের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জেনেছিলাম, তাই তো? দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটি কি ছিল? ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে a সবসময় কি ছিল না, নট ইকুয়ালস টু 0 ছিল, তাই তো? আচ্ছা, দ্বিঘাত সমীকরণ, তার মানে এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তার মানে এর রুট কতগুলো থাকবে? 2, তাই তো? রুট গুলো আমরা দেখে বার করেছিলাম একটা সূত্রের সাহায্যে। কোন সূত্রের সাহায্যে? না, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে রুট গুলো আমরা কিরকম পেয়েছিলাম? x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস c² b² - 4ac ডিভাইডেড বাই
2a, তাই তো? আচ্ছা, এই যে রুট গুলো আমরা পেয়েছি, তাহলে একটা রুট কি মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা রুট কি না মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে এই যে রুট গুলো, এই রুট গুলো কোন পার্টটার উপর ডিপেন্ড করে আছে বলতো? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা একবার প্লাসে আছে একবার মাইনাসে আছে, তার মানে এটা যে ভ্যালু দেবে সেই ভ্যালুটা একবার মাইনাস বি এর সাথে ক্যালকুলেশন করার পর একবার প্লাস বি তে ক্যালকুলেশন করবে, একবার মাইনাস করে, তার মানে দুটো ভ্যালু আসবে যেটা ডিপেন্ড করবে কার উপর না বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপর ডিপেন্ড করে আছে, তার জন্য এটাকে কি বলা হয় না বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হয়? নিরূপক, বা ইংলিশে কি বলা হয়? ডিসক্রিমিনেন্ট। এটার উপরে আমাদের রুটের প্রকৃতি গুলো নির্ভর করে আছে। আচ্ছা, এবার দেখি যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যখন ইকুয়ালস টু 0 হয়ে যাবে তখন আমাদের বীজগুলো কিরকম হবে? এটা ইকুয়ালস টু 0 হচ্ছে, তার মানে কি এই পার্টটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তার মানে x এর মানটা কি হবে? মাইনাস বি বাই 2a, তাই তো? আর দ্বিঘাত সমীকরণের কটা রুট থাকে? দুটো রুট থাকে, তার মানে একটা যদি মাইনাস বি বাই 2a হয় আর একটা কি হবে? সেমই হবে মাইনাস বি বাই 2a। তাহলে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 তখন আমরা রুট করে কি পেলাম? মাইনাস বি বাই 2a আর একটা মাইনাস বি বাই 2a, তার মানে দুটো কি পেয়েছি? ইকুয়াল। এবং এগুলো বাস্তব সংখ্যা, তার জন্য তখন কি হবে না রুট গুলো হবে বাস্তব এবং সমান। আচ্ছা, এবার দেখা যাক যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি গ্রেটার দেন 0 হয় তখন কি হবে? আচ্ছা, বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রুটের ভেতর থেকে একটা নির্দিষ্ট ভ্যালু বেরোবে, যেটা মাইনাস বি এর সাথে প্লাস মাইনাস করার ফলে আমরা দুটো ডিফারেন্ট ভ্যালু পাবো, তাই তো? তাহলে তখন কি হবে যে রুট গুলো কিরকম হবে? বাস্তব পাচ্ছি এবং তার সাথে কি পাচ্ছি? দুটো ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, তার মানে কি হবে না অসমান। আচ্ছা, দুটো টাইপ গেল। আরেকটা টাইপ কি হতে পারে না স্কোয়ার মাইনাস 4ac এটা কি হতে পারে? লেস দেন 0 হতে পারে, তাই তো? আচ্ছা, এবার দেখো যদি আমাদের লেস দেন 0 হয় তাহলে কি হবে? এটা রুটের ভেতরে একটা নেগেটিভ নাম্বার আসবে, তাই তো? তো নেগেটিভ নাম্বারের রুট আমরা কি এখনো পর্যন্ত শিখেছি? শিখিনি, কিন্তু বলে রাখি এটা নেগেটিভ নাম্বারের রুট আমাদের কি বার হয় না কমপ্লেক্স নাম্বার বার হয়, বা কাল্পনিক যেটাকে বলা হয়, জটিল রাশিও বলা হয়। তাহলে সেটা আমরা পরবর্তী ক্লাসে গিয়ে পড়বো। তাহলে এখন আপাতত জেনে রাখো যে সেটা কি হবে না কাল্পনিক। তাহলে রুট গুলো আমরা কিরকম পেলাম? দুটাই কিরকম পেলাম? দুটো বীজ হয়, দুটো কি পেলাম? একবার পেলাম কি না বাস্তব, আর একবার কি পেলাম না অবাস্তব বা কাল্পনিক। বাস্তব কখন হচ্ছে না বাস্তবের ক্ষেত্রে আবার দুটো কেস হচ্ছে, কি হচ্ছে? একবার হচ্ছে কি না সমান আর একবার অসমান। রুট গুলো সমান কখন হচ্ছে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac টা ইকুয়ালস টু 0 হচ্ছে, আর একবার অসমান কখন হচ্ছে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac টা গ্রেটার দেন 0 হচ্ছে। আর অবাস্তব কখন? বা বি স্কোয়ার মাইনাস 4ac টা যখন লেস দেন 0 হচ্ছে, অর্থাৎ রুটের ভেতরে নেগেটিভ নাম্বার আসছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এবার চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক কিভাবে আমরা রুট গুলো প্রকৃতি নির্ণয় করবো। ধরো একটা এক্সাম্পল নিলাম, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা কিভাবে বার করবো? আমরা ফার্স্ট আমরা কি করবো? স্ট্যান্ডার্ড ফর্মটার সাথে আমরা তুলনা করে নেবো। স্ট্যান্ডার্ড ফর্মটা কি? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে a ইকুয়ালস টু কত 1, b ইকুয়ালস টু কত 4, আর c ইকুয়ালস টু কত হচ্ছে 4, তাই তো? তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac টা কত হবে? বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4, তার মানে কত হচ্ছে না 0। আর 0 হলে আমরা তখন কি রেখেছিলাম? 0 হলে কি হবে? বীজগুলো হবে বাস্তব এবং সমান, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে কি পেলাম? আমরা বাস্তব এবং সমান পেলাম। এবার যদি আমরা আরেকটা ইকুয়েশন নিই যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0, এক্ষেত্রে দেখি কি হবে? a এর মান তো সেম, a ইকুয়ালস টু 1, b এর মান কত হবে 4, আর c এর মান কত হবে না মাইনাস 2। তাহলে এক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac মানে কত হবে? 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 4, তাহলে কত হচ্ছে 16 প্লাস 16 অর্থাৎ 32। এটা কি সবসময় গ্রেটার দেন 0, তাই তো? গ্রেটার দেন 0 হলে কি বলেছিলাম? গ্রেটার দেন 0 হলে কি হবে না বাস্তব এবং অসমান হবে। সেম ভাবে আমরা যদি একটা অন্য ইকুয়েশন নিই তাহলে সেক্ষেত্রে আমরা কাল্পনিক পাবো। ঠিক আছে, আজকে আলোচনা এতটা পর্যন্ত। হ্যাঁ, এটাও খুব কমন টপিক, এরপরেও বহু প্রশ্ন হয়েছে। আচ্ছা, ধরো তুমি বাইসেকশন মেথড পড়েছিলে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। আচ্ছা, বাইসেকশন মেথডের একটা ডিসঅ্যাডভান্টেজ বলো তো।
বাইসেকশন মেথড খুব স্লোলি কনভার্স করে, মানে যেগুলো মনে রাখার মতো সেগুলো মনে রাখবে। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশনে জেনারেল সলিউশন আর সিঙ্গুলার সলিউশনের মধ্যে ডিফারেন্সটা কি? জেনারেল জেনারেল সলিউশন, সলিউশন বলতে আমরা সিটা বসিয়ে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা জেনারেল সলিউশন। বলো। মানে সিটা বসিয়ে যে আমরা নরমাল সলিউশনটা পাচ্ছি সেটাই হচ্ছে জেনারেল সলিউশন। আর সোজা কথা এইভাবে চেক করে যে মানে ডিফারেন্স এইভাবে বলা যেতে পারে যে জেনারেল সলিউশনের মধ্যে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকে, সিঙ্গুলার সলিউশনের মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে না। বাট সিঙ্গুলার সলিউশন কিন্তু আমরা চাইলে অনেক সময় জেনারেল সলিউশন থেকে বার করতে পারি যদি আমরা ইটি স্কোয়ার সিএন স্কোয়ার সিকিউব ফরম্যাটে যাই। তো যাই হোক, বেসিক্যালি এটুকু তুমি বলতেই পারো যে একটার মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট থাকে, একটার মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট থাকে না। থাকে। আচ্ছা, বার্নৌলিস ফর্ম কি ছিল? বার্নৌলিস ফর্ম P into dy dx plus qy equals to constant কিছু। dy dx plus px into y equals to qx into y to the power n। ঠিক আছে, আজকাল বেশি টানবো না টমাস। আচ্ছা, তুমি যে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ালে, তো এই কোয়াড্রেটিক ইকুয়েশন ধরো y is equal to x square plus bx plus c, এর গ্রাফটা কেমন হবে? y equals to ax square plus bx plus c। y square না, y is equal to, y equals to ax square plus bx plus c। এটা প্যারাবোলা হবে। এটা প্যারাবোলা হবে, তাই তো? আচ্ছা, যে ডিসক্রিমিনেন্ট দিয়ে একবার গ্রেটার দেন 0, একবার লেস দেন 0 আর একবার ইকুয়ালস টু 0, তো সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? ধরো নিরূপকটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজগুলো কি হবে? বাস্তব এবং অসমান হবে, তাই তো? স্যার এক্সেপ্ট করে কাজ করবে যখন আমরা দুটো আলাদা ভ্যালু পাচ্ছি, মানে ডিসক্রিমিনেন্ট করেছে গ্রেটার দেন 0 হলে আর ইকুয়ালস টু 0 হলে স্যার এক্স এর থেকে শুধু জাস্ট টাচ করবে একটা পয়েন্টে, আর যদি লেস দেন 0 হয় তখন মানে বেশি টাচই করবে না, উপর দিয়ে যাবে। ওই দুটো ছবি এঁকে দেখাও। ও আচ্ছা, এবার দেখাই। একটা দুটো পয়েন্টে কাজ করবে, একটা টাচ করবে আর একটা টাচই উপরে করবে। থাকবে, কাজ করবে না। ঠিক আছে। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশনে যে কোএফিসিয়েন্টটা যেটা a x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট, তো সেটা নট ইকুয়ালস টু 0 হয়, তাই কেন? স্যার এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি এটা ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে স্যার এটা তো কোয়াড্রেটিক থাকছে না, লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে। আচ্ছা, কোন কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলো কি ইরেশনাল হতে পারে? হতে পারে। আর এক্সাম্পল কি হবে? যেগুলোকে আমরা মিডিয়াম টার্মে ভাঙতে পারবো না সেরকম কিছু ইকুয়েশন নিলে হবে। হ্যাঁ, বলো। মিডিয়াম টার্ম ফ্যাক্টরে যে ভাঙতে পারবো না সেরকম কিছু এক্সাম্পল নিলে স্যার হতে পারে। যেমন তুমি x স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0 নিতে পারো। আচ্ছা, রিইনফোর্সমেন্ট বলতে কি বোঝায় টিচিং এর ক্ষেত্রে? মানে বাইরে থেকে কোনো প্রলোভন দেখিয়ে মানে স্যার তখন মানে পড়ার জন্য যে আগ্রহ বাইরে থেকে যদি দেওয়া হচ্ছে, বা কিছু হয়তো যে এটা করলে তোমাকে চকলেট দেওয়া হবে বা পুরস্কার দেওয়া হবে, সে ধরনের ক্ষেত্রে যেটা নীতি অবলম্বন করা হয় সেটাকে বলে রিইনফোর্সমেন্ট। এই তত্ত্বটা কি অ্যাপ্লাই করেছিল প্রথম কোন সাইকোলজিস্ট? এটা হচ্ছে স্কিনারের। ঠিক আছে, আজকে ক্লাস সেখানে ক্লোজ করা হচ্ছে।